যে জায়ানের নিকটাত্মীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এখানে আসবেন। মরদেহ ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে, সাদবিন শফিক আমার সহকর্মী সেখান থেকে জানিয়েছে। এবং এই আপনি দেখতে পাচ্ছেন যে বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ নেওয়া হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী আসবেন। এবং কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে হয়তো জায়ানের মরদেহটি এসে পৌঁছবে এখানে। তার আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয় যারা রয়েছেন তাদেরকে আমরা ইতিপূর্বেই দেখতে পেয়েছি যে তারা বাসার মধ্যে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে শেখ সেলিমের বাসার ঠিক সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটিতে আমরা আছি। এখানে সর্বসাধারণের চলাচল মোটামুটি সীমিত করে দেওয়া হয়েছে। এবং আমরাও যে মাঠে জানাজা অনুষ্ঠিত হবে শেখ সেলিমের বাসার পাশে যেই মাঠ, সেটিকে চেয়ারম্যান বাড়ি মাঠ বলা হয়, এই মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। সেই মাঠের সামনের রাস্তাটিতে আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার সেটিও নেওয়া হয়েছে। নিহত জায়ান চৌধুরীর নানা শেখ সেলিম, তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তার বাসায় প্রথমেই তার মরদেহ নিয়ে আসবে। প্রথমেই তার মরদেহটি এখানে আসর এখানে জানাজা হওয়ার কথা রয়েছে। বাদ আসর জানাজার পর তাকে বনানী যে কবরস্থান, সেই বনানী কবরস্থানে দাফন করা হবে। একটি জিনিস বলে রাখতে চাই যে শ্রীলঙ্কার যেই ভয়াবহ এবং নারকীয় যেই বোমা হামলা, এটিকে সিরিজ বোমা হামলায় বলা যায়, সেই হামলায় বাংলাদেশি জায়ান তার পরিবারের সাথে সেখানে ছিলেন একটি হোটেলে। সেই হোটেলে বোমা বিস্ফোরণে সে নিহত হয়। এবং তার বাবা সেও কিন্তু এই বোমা হামলায় গুরুতরভাবে আহত আছেন এবং তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও এখন পর্যন্ত সংকটাপন্ন, বিপদ কেটে গেছে এমনটি বলা যাচ্ছে না। এই মুহূর্তে তার পরিবারের উপর দিয়ে যেই চাপ তৈরি হয়েছে, সেটি তার আত্মীয় স্বজন তারা সবাই মিলে চেষ্টা করছেন যাতে এই পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারেন। এবং সাধারণভাবে বলতে গেলে কিন্তু যেহেতু আওয়ামী লীগের নেতা শেখ সেলিম, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন ইতিমধ্যেই। যদিও প্রধানমন্ত্রীর আগমনের কারণে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার প্রেক্ষিতে এখানকার সাধারণ মানুষ যারা এসেছিলেন এবং দলীয় নেতাকর্মী যারা এসেছিলেন তাদেরকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে আমার মনে হয় এখানে আসতে খুব বেশি সময় লাগবে না এনি, যেহেতু বিশেষ নিরাপত্তা প্রটোকলের মাধ্যমে নিহত জায়ান চৌধুরীর মরদেহ নিয়ে আসা হবে। আমার মনে হয় আমরা যদি আপনি আমার সাথেই থাকুন, আমরা দেখাতে পারবো যে কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে চলে আসবে। সকাল 11:30 নাগাদ যখন এখানে আসি শুরুতেই, তখন কিন্তু দুটি লাশবাহী গাড়ি, একটি বাংলাদেশ পুলিশের এবং একটি প্রাইভেট হাসপাতালের গাড়ি নিয়ে, এখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ি নিয়ে কিন্তু তারা রওনা দিয়েছেন। সেখানে গিয়ে বিমান নামার পর লাশবাহী যে বিমান, গোডাউন বা কারখানা যাই গড়ে উঠুক না কেন, আবাসস্থল পরিবর্তন করতে তারা মোটেও আগ্রহী হন না। তাই বাণিজ্যিক ভবন কিংবা কারখানা তাদের বসতির সঙ্গেই যুক্ত হয়েছে। এমন গাদাগাদি বসবাস, সরু রাস্তা এবং দাহ্য পদার্থের কারখানার কারণে যে কোনো সময় ঘটতে পারে নিমতলী কিংবা চকবাজার ট্রাজেডির মতো বড় দুর্ঘটনা। তাই এখনই পুরান ঢাকাকে নিয়ে কার্যকর ও নিরাপদ পরিকল্পনা গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। আমরা এখানে হাঁটারই জায়গা থাকে না, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি কিভাবে যাবে? চিপা রাস্তায় মাঠ, আমরা খেলতে পারি না, আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের রাস্তা এখন হয়ে গেছে চিপা, তারপর এখানে ফায়ার সার্ভিস গাড়ি আসতে পারে না, সমস্যার জন্য চিকন রোড। তবে জীবনের ঝুঁকি থাকলেও বসতবাড়ি থেকে কারখানা সরাতে নারাজ ব্যবসায়ীরা। আমাদের এখানে মনে করে একটা একটু টু শব্দ হলে পুরো মহল্লা মানুষ এসে বলবো কি হিসেবে দৌড়ে আয় বলবো, আমরা আবার আরেকজনের কাছে বাড়িতে দৌড়ে যাই। বুঝছেন, আমাদের ব্যাপারটা হলো এরকম। এই জন্য আমাদের এই সামাজিকতা সেই আমরা যাইতে পারতেছি না। আমাদের সামর্থ্য আছে আমরা নিউটনে চলে যাওয়ার জন্য, তারপরে যাচ্ছি না কেন, আমাদের ঐতিহ্য, ঢাকায় একটা ঐতিহ্য। এদিকে পুরান ঢাকার 90 ভাগ ভবনকে অগ্নি নিরাপত্তার ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে অনেক ভবনই অতি ঝুঁকিপূর্ণ বলে জানান ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স পরিচালক। 96-98% হলো খুব ডেঞ্জারাস বা ডেঞ্জারাস ইয়েতে আছে।
তো এগুলো থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো যে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই কোনটা রেসিডেন্সিয়াল ভবন, কোনটা হলো আপনার ব্যবসায়ী। প্রত্যেকটা বাড়িতে আপনার অধিক টাকার বিনিময়ে তারা বাসা বা ভাড়া না দিয়ে সেখানে আপনার বিভিন্ন রকম ওয়্যার হাউস, কেমিক্যাল হাউস দিয়ে তারা ভাড়া দিচ্ছে। পুরান ঢাকাকে বাসযোগ্য করে তুলতে বর্তমান অবস্থার পরিবর্তনের বিকল্প নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি ব্যবসায়ীরাও সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করবে, এমনটাই চাওয়া সবার। শফিক ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নাড়া দেয়া সাভারের রানা প্লাজা ধসের দিন আজ। 6 বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনার 3টি মামলা আলোর মুখ দেখেনি এখনো। 2013 সালের 24 এপ্রিল সকালে মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ যায় 1100 বেশি মানুষের, গুরুতর আহত হন 2500-এরও বেশি। এদের অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এদিকে মঙ্গলবার রাতে নিহত শ্রমিকদের মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত স্বজনরা। সাভার প্রতিনিধি জিয়াউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সকাল 8টায় রানা প্লাজার 5টি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন প্রতিদিনের মতো। বিদ্যুৎ না থাকায় আধা ঘন্টা পর একযোগে চালু করা হয় ভবনের 12টি জেনারেটর। কেঁপে ওঠার কিছুক্ষণের মধ্যে পরে কয়েক হাজার শ্রমিক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেন সাধারণ মানুষও। 100 ঘন্টা পর জীবিত শাহিনাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। এ সময় আত্মবিসর্জন দেন ফায়ার সার্ভিস কর্মী কায়কোবাদক। অলৌকিকভাবে 17 দিনের মাথায় জীবিত উদ্ধার করা হয় আরেক পোশাক শ্রমিক রেশমাকে। সাভার থানায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে 2টি মামলা হয়। দুটিতেই রানা, তার মা ও বাবা সহ 17 জনকে আসামি করা হয়। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে পরের বছর দুদক দায়ের করে আরও একটি মামলা। নিহত শ্রমিকদের মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন ও হতাহতের স্বজনরা। ধসে পড়া ভবনের সামনে মঙ্গলবার রাতে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় হাজারেরও বেশি মোমবাতি প্রজ্বলন করা হলে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মাসুম হাসান, মোহনা সংবাদ। এদিকে রানা প্লাজার সামনে শহীদ বেদিতে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে এবং রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানায়। এছাড়া 11 দফা দাবিতে মঙ্গলবার থেকে রানা প্লাজার সামনে বেশ কয়েকজন শ্রমিক আমরণ অনশন কর্মসূচি পালন করছে। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফেনী সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পর তাকে প্রত্যাহারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। ওসির হয়রানি থেকে বাঁচতে পারেনি ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ সহ শিক্ষার্থীরাও। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 27 মার্চ সোনাগাজী সিনিয়র মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি অধ্যক্ষের হাতে শ্লীলতাহানির শিকার হন। এই ঘটনায় অভিযোগ দায়েরের পর থানা নুসরাতকে ভিডিওর মাধ্যমে আরেক দফা নির্যাতন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। পরে পুরো ভিডিও দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তিনি। বুকে হাত দিচ্ছে, এইটুকুই, এমন কিছু হয়নি যে তোমার রেকর্ডই কানতে হবে। এভাবে ভিডিও করে উনি এটা ভাইরাল করে দিয়েছেন একটা পদ্মশীল মেয়ে। অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের মামলা তুলে নিতে 6 এপ্রিল নুসরাতকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় নুসরাত। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ। এর আগে দায়িত্বে গাফিলতি দেখিয়ে 9 এপ্রিল ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করা হয়। এরপরে স্থানীয়রা মুখ খোলেন ওসির কর্মকাণ্ড নিয়ে। অভিযোগ উঠে অনিয়মকে নিয়ম করাই ছিল তার কাজ। নিরীহ লোকদেরকে দাবি করত, ঋণ করে টাকা দিয়ে আমাকে 6 আনছে। ওই ঋণের টাকাটা 1 লক্ষ টাকা দিয়েছে, ক্যাশিয়ার নিয়েছে আরো 10,000 টাকা এক্সট্রা। আমরাও খুব হতাশ হয়ে গেছি, যে অস্ত্র দিয়ে বা মিথ্যা মামলা দিয়ে ওনাকে চালান করে দিবে। ফেনী, ছাগলনাইয়া ও সোনাগাজী থানা টানা 6 বছর কর্মরত থাকা অবস্থায় ওসি মোয়াজ্জেম গড়ে তোলেন সিন্ডিকেট। সময়তে একটা সে দালাল বাহিনী তৈরি করছে, ওই দালাল বাহিনী দিয়ে লোকদেরকে ধরায়, তাদের কাছ থেকে লাখ 2 লাখ টাকা হাতিয়ে এনে আমি তার
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা। নুসরাত হত্যার ঘটনায় পর্যন্ত আটক করা হয়েছে 21 জন, আর দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে 8 জন। যে লাশবাহী গাড়ি ছিল অ্যাম্বুলেন্স, সেই সিএনএন বলছে আটক সন্দেহভাজন আইএস জঙ্গির কাছ থেকে পাওয়া। এবং এর আগে আপনাকে জানিয়েছি যে আমার প্রশ্ন করছে এখানে রাস্তার অপর পাশে যেই নিরাপত্তা বলয়টি তৈরি করা হয়েছিল, নিরাপত্তা ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই 12:42 কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সেই বিমানটি অবতরণ করে, সেই এয়ারক্রাফটটি অবতরণ করে যেখানে মূলত জায়ানকে বহন করা হচ্ছিল। তারপরে কিন্তু খুব অল্প সময়ের ভেতরে আমরা তার আগে থেকে কিন্তু তার পরিবারের সদস্যরা, আমি যেমনটি বলছিলাম, তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এই মরদেহ গ্রহণ করার জন্য। গণমাধ্যম কর্মীরাও অধীর আগ্রহ অপেক্ষায় ছিলেন। তবে খুব অল্প সময়ের ভিতরে, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের ভেতরেই কিন্তু এই যাবতীয় আনুষ্ঠানিকতা, যে ভিভিআইপি টার্মিনালে এই বিমানটি এসে থেমেছিল, তারপর সেখান থেকে কিন্তু খুবই দ্রুততার সাথে তাকে জায়ানের বহনকারী কফিনটি নামিয়ে আনা হয় এবং সেটি কিন্তু সেখানে অপেক্ষমান যেই লাশ বহনকারী, মরদেহ বহনকারী বিশেষ গাড়ি থাকে, সেই গাড়িতে কিন্তু তোলা হয়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভিতরে সার্বিক আনুষ্ঠানিকতাগুলো কিন্তু সেখানে সম্পন্ন হয়। তবে সেখানে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মীরাও সেখানে ছিলেন, এয়ারপোর্টে সমবেদনা জানাতে গিয়েছিলেন বা এই মরদেহ গ্রহণ করার জন্য গিয়েছিলেন। তারা কিন্তু খুব দ্রুততার সাথে এই গ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করে এখন বনানীর পথে রওনা হয়েছে। আমরা এখানে আজকে আইন শৃঙ্খলা রক্ষায় যারা সকাল থেকে দায়িত্বে ছিলেন তাদের কিন্তু